যে এনডিএ আমরা অটল বিহারী বাজপেয়ীর সময় দেখেছিলাম, গত 13 বছর ধরে দুটো এয়ার টাইট সরকারের হাতে আমরা ছিলাম। ভারত যা পারলো, বাংলা কবে পারবে? পশ্চিমবঙ্গে 34 বছরও সহজে আসেনি। হার্ড ইমিউনিটি আনার ক্ষেত্রে উদ্ধব ঠাকরে সরকার, লোকাল সরকার এবং কেন্দ্র সরকার পুরো ব্যাপারটা সামলেছিল সমস্ত পলিটিক্সের বাইরে গিয়ে। যে চাষিদের যে বিলটা তিনি এনেছিলেন তাতে তিনি ব্যাক করতে বাধ্য হয়েছিলেন। সিএ বিল যেটা ইমপ্লিমেন্ট করতে পারেননি পাশ করিয়েও, যে আমরা বিরোধী যাদের পেয়েছি তারা বেশ শক্তিশালী। ইন্ডিয়া জোটের ইলেকট্রাল বন্ডটাকে একটা বৈধতা দিয়েছেন, যেটা সুপ্রিম কোর্টে এসে ধাক্কা খেলো এই ইলেকশনের মুখে। এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত সরকার, তারা কিন্তু ওয়েলফেয়ারের নামে একটা ভোট ব্যাংক তৈরি করেছে। আবারও বলছি, এতটুকু ভয় পাই না। সুন্দর বাংলা চ্যানেলে মুখর বাংলায় আমরা আছি। এতদিন আপনাদের সঙ্গে ভোট বাজারে ছিলাম, ভোট মিটে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। নতুন সরকারকে আমরা আবার শুভেচ্ছা জানিয়ে আবাহন করে আমাদের কথা বলা শুরু করছি। নতুন সরকার অর্থাৎ যে সরকারটাকে আমরা দেখছিলাম সেটা একটু নতুন ফরম্যাটে আমরা দেখব। 2014-2019 একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার, যেটা নামেই এনডিএ ছিল, কিন্তু এনডিএ খুব একটা উচ্চারণ হতো না। উচ্চারণ হতো ম্যায়, মোদি সরকার, হাম, এই উচ্চারণগুলো হতো না। এনডিএ উচ্চারণ হতো না। ছিলেন, এনডিএ ছিল, কিন্তু উচ্চারণ হতো না। আবার নতুন করে এনডিএ সরকারের কথা আমরা শুনছি। যে এনডিএ আমরা অটল বিহারী বাজপেয়ীর সময় দেখেছিলাম, এবং তারপরে ইউপিএ 1, ইউপিএ 2, অর্থাৎ মিলিঝুলি সরকারের পর 10 বছর একটা অ্যাবসলিউট মেজরিটি সরকার আমরা পেয়েছি। এর আগের একটা প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার সবসময় সংখ্যার বিচারে এতটাই মেজরিটিতে থাকে যে তার কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। আবার মিলিঝুলি সরকারেরও ভালো খারাপ দিক আছে। কিন্তু অনেক বছর ধরে একটা অ্যাবসলিউট মেজরিটি সরকারের কাছে থাকতে থাকতে মনে হয়েছিল বোধহয় দম নিতে পারছি না, বোধহয় নিঃশ্বাস নিতে পারছি না ভারতবাসী হিসেবে। কারণ তারা যা বলবেন, তারা যা আইন আনবেন সেটা অনুযায়ী আমাদের চলতে হবে, তারা যা নীতি নির্ধারণ করবেন। এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে কিন্তু শুধু 10 বছর না, গত 13 বছর ধরে দুটো এয়ার টাইট সরকারের হাতে আমরা ছিলাম। কিছুটা মুক্তি পেলাম, কারণ কেন্দ্রে আমাদের এখন মিলিঝুলি সরকার, কিন্তু পশ্চিমবঙ্গের হিসেবে কিন্তু আমরা একটা অ্যাবসলিউট মেজরিটির হাতেই আছি। এবার আমাদের প্রতিবেদনের আজকে মুখ্য বিষয়ের অভিমুখটা, যে ভারত যা পারলো, বাংলা কবে পারবে? ভারত যা পারলো, বাংলা কবে পারবে? শুধু বাংলা কেন, উড়িষ্যা দেখিয়ে দিল, অন্ধ্র দেখিয়ে দিল, তার আগে অন্যান্য অনেক স্টেট আশেপাশে দেখিয়ে দিচ্ছে যে ভাই গণতন্ত্রে একটা কিছু চললে, কিছুদিন চললে তার চেক অ্যান্ড ব্যালেন্সের কথা মনে রেখে আমরা পাল্টে দিতে পারি। আমাদের একটা ভোটের অনেক দাম। কিন্তু সেটা পশ্চিমবঙ্গে 34 বছরেও সহজে আসেনি, আর এই 13 বছরেও কিন্তু আসছে না। এবারে আসি যে 10 বছরে আমাদের যে এনডিএ সরকার ছিল নামেই, আসলে মোদি সরকার, সেই সরকারের ভালো দিক একজন মানুষ হিসেবে, একজন সিটিজেন হিসেবে আমার কি পেয়েছিলাম 10 বছরে। দেখুন, একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে ভালো দিকটা বলি, যেহেতু মোদি সরকার একটা অনেক অটোক্রেটিক সরকার বলে আমরা তাকে যারা ভোট দিয়েছি, যারা দিইনি, সমালোচনা করেছি, কিন্তু ভালো দিকটা তো বলতে হবে। একটা প্যান্ডেমিকে পড়ে আমরা কিন্তু নাজেহাল অবস্থা হয়েছিলাম পৃথিবীবাসী। সেই প্যান্ডেমিকে যে ভ্যাকসিনেশন এবং হার্ড ইমিউনিটি, সবই স্বাস্থ্যের কথা বলছি, সেই হার্ড ইমিউনিটি কবে আসবে, আর ভ্যাকসিন আবিষ্কার হয়ে কবে আমরা পাবো, এবং সুপ্রিম কোর্ট যেতে হয়েছিল যে এই গরিব দেশে ওই দামি ভ্যাকসিন আমরা ইজি পাবো কিনা, বিনামূল্যে পাবো কিনা। এই যে ব্যাপারটার মাঝখানে একটা ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রের ছিলেন হর্ষবর্ধন। তিনি নিজেও ডাক্তার, কিন্তু তিনি সামলাতে পারছিলেন না। কোভিডের প্রথম ওয়েভ এবং দ্বিতীয় ওয়েভের মাঝখানে মোদী সরকার কিন্তু মিস্টার মান্ডভিয়া, অনেক বছরের পুরনো একজন সাংসদ, তাকে স্বাস্থ্যমন্ত্রী করেছিলেন। হর্ষবর্ধনকে সরাতে এতটুকু দ্বিধা করেননি। এই কঠিন সময় আমরা কি নজর করতে পেরেছিলাম বা মনে রাখতে পেরেছি এই ভোটদানের সময়, যে ওই সময় যে এই ডিসিশনটা মোদী সরকার নিয়েছিলেন অ্যাবসলিউট মেজরিটি, যে আমার পছন্দের হর্ষবর্ধনকে সরিয়ে এই মুহূর্তে মান্ডভিয়ার মতন একজন মানুষকে স্বাস্থ্যমন্ত্রী করে তার হাতে পাওয়ারটা দিতে হবে, যিনি নিজে ডাক্তার না হয়ে কিন্তু ভীষণ ভালোভাবে সামলেছিলেন। এবং ধারাবি, মহারাষ্ট্রের ধারাবির যে স্লাম, সেই স্লামটায়
হার্ড ইমিউনিটি আনার ক্ষেত্রে সেই লোকাল সরকার আর উদ্ধব ঠাকরে সরকার যে কি ভালো কাজ করেছিলেন। অর্থাৎ উদ্ধব ঠাকরে কিন্তু বিরোধী, চরম বিরোধী, তারা চরম বিপর্যয়ের মধ্যে পড়েছিল মোদী সরকারের হাতে বারবার, কিন্তু ওই সময় একটা কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয়, ধারাবির মতন একটা স্লাম এরিয়া, বলা হয় যে এশিয়ার বৃহত্তম স্লাম, সেখানে হার্ড ইমিউনিটি আনার ক্ষেত্রে উদ্ধব ঠাকরে সরকার, লোকাল সরকার এবং কেন্দ্র সরকার তার যে পুরো ব্যাপারটা সামলেছিল সমস্ত পলিটিক্স এর বাইরে গিয়ে, এবং সারা ভারতবর্ষকে তৃতীয় ওয়েভের পরে যে বাঁচিয়ে নিয়ে এসেছিল, বেশ কিছু মানুষকে আমরা হারিয়েছি, তারপরেও আমরা যে বেঁচে পড়তে মোদী সরকার বলেন যে আমরা ভ্যাকসিনেশন করতে পেরেছি, সেটাকে কিন্তু আমি ভুলতে পারিনি। তার হাজারো খুঁতের মধ্যে, এবং হাজারো খুঁতের মধ্যে আরেকবার গড়গড় করে বলি যে চাষিদের যে বিলটা তিনি এনেছিলেন তাতে তিনি ব্যাক করতে বাধ্য হয়েছিলেন কোনো এক সেই পূর্ণিমার দিনে, অর্থাৎ আমাদের যে গুরু নানকের যে পূর্ণিমাটা হয় সেই দিনে মোদিজি জিনিসটাকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছিলেন অনেক আন্দোলনের পর। ভুললে চলবে না যে সিএ বিল যেটা ইমপ্লিমেন্ট করতে পারেননি পাশ করিয়েও, এত বড় বৈচিত্র্য ভরা দেশে নানান রকম কাস্ট কমিউনিটির মধ্যে থেকে যে এরকম অ্যাবসলিউট মেজরিটি সরকার চালাতে গেলে যে কি ম্যাচুরিটির দরকার, সেটা মোদী সরকার 10 বছরে বুঝেছেন বলেই আজকে কিন্তু বেশ হেসে হেসে চন্দ্রবাবু নাইডু এবং আমাদের নীতিশ কুমারের সঙ্গে বসে আছেন। কতদিন যাবেন আমরা নিজেরাও জানি না, কিন্তু তার মধ্যেও আমাদের একটা আনন্দ হচ্ছে যে আমরা বিরোধী যাদের পেয়েছি তারা বেশ শক্তিশালী ইন্ডিয়া জোটের। কিন্তু তারপরেও বলবো যে এই যে ড্রব্যাক গুলো ছিল, সেটা হতে পারে সিএ বিল, হতে পারে চাষিদের বিল, সেটা হতে পারে ইলেকট্রাল বন্ডের বিল, যেটা ওরা ইলেকট্রাল বন্ডটাকে একটা বৈধতা দিয়েছেন, যেটা সুপ্রিম কোর্টে এসে ধাক্কা খেলো এই ইলেকশনের মুখে। ইউএপি এর মতন একটা ড্রাকোনিয়ান ল সারা দেশে অনেক ভালো লোককেও কিন্তু পর্যদস্ত করতে হয়েছে, অনেক সিনিয়র জার্নালিস্টকে পর্যদস্ত হতে হয়েছে ওই লয়ের কাছে, জেল খাটতে হয়েছে অনেক সমাজসেবীকে। তো সেই ধরনের মানুষজনদের আমরা বিপদে পড়তে যেমন দেখেছি এই ধরনের সরকারের, তেমনি এই তুলনাটা করছি এই কারণে যে 13 বছর ধরে আমরা যে সরকারটাকে পশ্চিমবঙ্গে পুষছি, পালন করছি, সেখানে একটা বিরোধী, শক্তিশালী বিরোধী আজ পর্যন্ত পেলাম না। কেন পেলাম না সেই কথাটাই বলছি। দেখুন, আমরা 3 জন এমএলএ বিজেপির দেখেছি বিধানসভায় পশ্চিমবঙ্গের। আমরা বেশ কিছুটা 34 বছর হারিয়ে যাওয়ার পর 2011 পর বেশ কিছুটা সিপিএম কংগ্রেসের এমএলএ দেখেছি। 16তেও নিঃশেষ হয়ে যাওয়ার পরেও কিছু ছিল, কিন্তু 21-এ এসে বাম কংগ্রেস শেষ হয়ে গেল, তার অনেক কারণ আছে, এবং বিজেপি এমন একটা সংখ্যা নিয়ে গেল যে বিধানসভায় বিশেষ কিছু করে উঠতে পারে না। সে বারবার আদালতে যায় আর ওই রাজ্যপালের কাছে যায়, নানান রকম রাজ্যপাল তাদের সঙ্গে এই সরকারের মিলমিশ হয় না, এবং শেষমেশ সেই ইডি, সিবিআই, এনআইএ এই সমস্ত ব্যাপার স্যাপার ঘটিয়ে একটা অশান্তির পরিবেশ পশ্চিমবঙ্গে, এবং প্রচুর দুর্নীতি। নারদা সারদা তো ভুলে গেছি, তারপরে তো সেই দেখা যাচ্ছে 17 সাল থেকে পুরসভার দুর্নীতি যেটা হালে বেরোলো, তারপরে কোভিডের মধ্যে নাকি একটা বিচ্ছিরি রকম শিক্ষা দুর্নীতি এবং রেশন দুর্নীতি, এবং সেখান থেকে যে অনুদানগুলো বারবার যে ব্যাপারগুলো আসে সেন্ট্রাল থেকে, যে রেশনের টাকা, বাড়িঘরের টাকা, আবাসের টাকা, সেখান থেকেও নানান রকম ভুয়ো অ্যাকাউন্ট খুলে হোক, নানান রকম মানুষজনের মাধ্যমে হোক, এবং আমরা শাহজাহানকে পেয়েছি, আমরা বাকিবুরকে পেয়েছি, আমরা ভাদু শেখকে পেয়েছি, আমরা আনারুলকে পেয়েছি, এবং আমরা অনুব্রতকে পেয়েছি, যাদের অ্যাকাউন্টে হোয়াইট মানি কোটি কোটি টাকা। আমার আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা হোয়াইট মানি থাকলে কত টাকা ট্যাক্স দিতে হবে, কি করতে হবে, তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট নন, তারপরেও ভুয়ো চাকরি, হ্যান প্যান ত্যান, এতে আমরা কিন্তু বিপর্যস্ত। তাদের জিজ্ঞেস করলে দেখবেন যে কোনোটা প্রমাণ হয়নি। এই পোড়ার দেশে কেন, আপনি ইউকেতেও দেখবেন একটা স্বাস্থ্য দুর্নীতি কত বছর লাগছে প্রমাণ করতে, সেখানেও একটা হেলথের উপর দুর্নীতি হয়েছে, 25, 30, 35 বছর হয়ে যাচ্ছে, প্রমাণ করা যাচ্ছে না, কারণ একটা আদালতের মাধ্যমে প্রমাণ করতে সময় লাগে। সেই ফাঁকে তারা বলছেন কিছু প্রমাণ হয়নি, চার্জশিট দিলেও হবে না। এই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত সরকার, তারা কিন্তু ওয়েলফেয়ারের নামে একটা ভোট ব্যাংক তৈরি করেছে। আবারও বলছি, এতটুকু ভয় পাই না, লক্ষ্মীর ভান্ডার ক্রমশ তার বরাদ্দ বাড়ছে, টাকা ট্রান্সফার হচ্ছে, আমি আপনি যে ট্যাক্সটা দিচ্ছি, মোদিও পাচ্ছেন, মমতা দিদিও পাচ্ছেন, সেই ট্যাক্সের টাকায় আমি আপনি একটা ভদ্রস্থ গাড়ি ইএমআই দিয়ে কিনলেও রাস্তাঘাট পাবো না, ঠক্কর খেতে খেতে যাব, আলো জল বাতাস কোথায় কোন গন্ডগোল আছে কিচ্ছু পাবো না, এক ফোঁটা বৃষ্টি হলে জল জমে যাবে সেটা ঠিক আছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ পাচ্ছে,
নানান স্ত্রীদের বরাদ্দ বাড়ছে, যেটা নিয়ে কিন্তু দেখবেন পলিটিক্যাল অপোনেন্টরা বিশেষ কথা বলে না, কারণ ভোট ব্যাংকটা চলে যাবে। কিন্তু আমি আপনি তো পলিটিক্স করি না, তারা তো বলতেই পারি যে আমি আপনি কষ্ট করব, আয় করব, ট্যাক্সের টাকা দেবো, ইএমআই তে ভরবো, কিন্তু একটা গাড়ি করে যেতে গেলে রাস্তাঘাট যেরকম পাওয়ার কথা, আলো জল যেরকম পাওয়ার কথা সেরকম পাই না, কারণ ওটা ভোট ব্যাংকে চলে যায়। আর আমার আপনার ভোটটা না পেলেও কিন্তু এই ধরনের অ্যাবসলিউট মেজরিটি সরকারের কিচ্ছু এসে যায় না, কারণ আমরা সংখ্যায় কম। এই ধরনের সরকারকে বিরোধীরা পারছে না, সিপিএম কংগ্রেস পারছে না একটা কারণে, তাদের কোমর ভেঙে দিয়েছে, তাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে, এখনো ভাঙছে, তাদের এমএলএ এমপি সব ডুবিয়ে দিয়েছে। কিন্তু যে বিজেপি এত তাগড়াই, তারাও কিন্তু ঠিক মতন বিরোধী আসনটা পায়নি বা রাখতে পারছে না, যাও বা জিতিয়ে এনেছে রাখতে পারছে না। এই ধরনের সরকারকে আমরা কবে বাংলা থেকে ঠিক মতন অন্তত চেক অ্যান্ড ব্যালেন্স দিয়ে একটা মিলিঝুলি সরকার আনতে পারবো কি, কিংবা একদম সরিয়ে দিয়ে নতুন একটা সরকারকে আনতে পারবো কি? কারণ ওই যে বললাম, আমরা নোটাই দিই, সিপিএম কে দিই, কংগ্রেসকে দিই, বিজেপিকে দিই, যারা তৃণমূলকে ভোট দিই না তাদের ভোটটা কবে কনসলিডেট হবে, যেটা আমরা ভারতবর্ষে দেখাতে পেরেছি। এবং আবারও বলবো, ভারতবর্ষের এই জার্নি, এই যে এনডিএ এবং ইন্ডিয়ার জার্নি, সেটা খুব সুখকর হোক। আমরা চাইবো এনডিএ সরকার স্থায়ী হোক, একটা শক্তিশালী বিরোধী। এইটুকু বলেই বলবো, আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেশি করে কমেন্ট করুন যে আপনার কথাটা আমাদের এই যুক্তিতে ভালো লাগেনি, এইটা। ধন্যবাদ।